আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির। তার আরেকটি বড় পরিচয়, তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক, ঘোষণাপত্র রচয়িতা এবং বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন। আম, আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলামের কন্যা। তানিয়া আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? ধন্যবাদ। শায়লা, আপনার দর্শক শ্রোতাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভালো আছেন? থ্যাংক ইউ। জি। আমরা আমাদের মূল আলোচনায় শুরু করে ফেলি। সংবিধান নিয়ে এখন যা হচ্ছে সেটা তো আমরা সবাই জানি আসলে, কম বেশি সচেতন। যারা কম সচেতন তারাও জানি আসলে। আমার যে প্রথম জিজ্ঞাসাটা আপনার কাছে, একটা দেশে একটা সংবিধান, দেশের স্বাধীনতার 53 বছর পরে এটা যে ওরা বাতিল করতে চাইছে, এটা নিয়ে যে কাটাছেঁড়া এত কথা, বিশ্বের কোনো দেশে এরকম নজির কি আছে? বা এটা কি আসলে এটার কোনো বৈধতা আছে? এটা কি তারা পারে করতে? এই যে সংবিধান নিয়ে এটা হচ্ছে, এই প্রশ্নটা দিয়ে আমি আসলে আপনার কাছ থেকে আলাপচারিতা শুরু করতে চাই। আপনি ধন্যবাদ শায়লা। বিস্তারিত। জি। থ্যাংক ইউ। আপনার এখানে তারা বলতে কারা? এখানে আমি দুটো দেখছি। একটা হচ্ছে আহ, আপনার সরকার। আরেকটা আমরা দেখছি যেটা, যে শহীদ মিনারে গিয়ে স্বাধীনতার ঘোষণা এবং সংবিধানকে কবর দেওয়ার জন্য সকল ছাত্ররা যেটা বলছে। তো আমি এই দুটোকে একটু আলাদা আলাদা ভাবে নেই এবং বলি। প্রথমত, সরকার যে সংবিধান আহ, আপনার একটা কমিটি বা কমিশন করেছে। সংস্কার কমিটি, হ্যাঁ। হ্যাঁ। তো এটা সংস্কার না বাতিল আমরা জানি না। সো জানি না আমরা আসলে, ওরা বলছে একরকম, বাট ওদের বলার সাথে কাজের কোনো মিল নেই। হ্যাঁ। তো প্রথম প্রশ্ন হচ্ছে আহ, যে সরকারের যে আদেশ, এই সরকারের এটা একটা সাবঅর্ডিনেট অফিস অর্ডার। এটা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে ধরতে চাচ্ছে, রাইট? এটা আদৌ পারে কিনা একটা সাবঅর্ডিনেট অফিস অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সংবিধানকে আপনার বাতিল বলেন, আপনার অনুমোদন বলেন বা চেঞ্জ বলেন বা পরিমার্জন বলেন বা সাবট্রাক্ট অ্যাড যেটাই করেন, এটা আদৌ পারে কিনা, রাইট? এটার ম্যান্ডেটটা কোথায়? ম্যান্ডেটটা কোথায়? ইয়েস। হ্যাঁ। আমাদের রাষ্ট্রের যখন জন্ম হয়, আপনি আমার পিতার কথা বললেন, আমার খুব গর্ববোধ করি ওনার একটা পরিচয়, সেটা হচ্ছে বাংলাদেশের জন্ম সনদ, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র 10ই এপ্রিল 71 ওনার হাতে তৈরি। এককভাবে এটাকে উনি আহ, আপনার এবং এটার উপরেই আস্থা রেখে বাংলাদেশের প্রথম সরকার 17ই এপ্রিল 71 শপথ নিয়েছিল। তো 1970-এর ইলেকশন ছিল একটা সংবিধান প্রণয়ন করার জন্য। এটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে। পাকিস্তানের সংবিধান কিন্তু যেটা তারা মানে এখন, এটা ভুট্টো আমলে হয়েছিল 1973 সালে, আমাদের জন্মেরও 2 বছর পরে। 2 বছর পর। আমাদের সংবিধান, বাংলাদেশের সংবিধান হয়েছে 72-এ, প্রথম সংবিধান। আর আহ, আপনার পূর্ণাঙ্গ সংবিধান তার আগে, যেটা স্বাধীনতার ঘোষণাপত্র বললাম, যেটা আমার পিতা ব্যারিস্টার আমির ইসলামের হাতে তৈরি 10ই এপ্রিল 1971, এটা বলা যেতে পারে প্রথম সংবিধান। কারণ এটার উপরে ভিত্তি করে কিন্তু আইন প্রণয়ন করা হয়েছে। প্রথম আইন ছিল লস কন্টিনিউশন অর্ডার। কারণ একটা নতুন রাষ্ট্র যখন হয়, রাতারাতি নতুন আইন হয় না। যে আইনগুলো প্রচলিত ছিল সাবজেক্ট টু দিস প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেই আইনগুলো প্রচলিত থাকবে। এবং প্রেসিডেন্সিয়াল অর্ডার, পিও, পিও, এই আইনগুলো এখনো আমাদের স্ট্যাচুট বইয়ে আছে। এবং এটা ছিল বাংলাদেশের জন্মসনদ এবং প্রথম সংবিধান। সেই কাজটাই হয়েছিল আপনার প্রথম 10ই এপ্রিলে। সো পাকিস্তান অথরিটি যখন আমাদের এই ইলেক্টেড, নিরঙ্কুশ বিজয় হলো, ইলেক্টেড প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর তারা করলো না, সেই প্রেক্ষিতে আহ, যিনি নিরঙ্কুশ বিজয় হয়েছিলেন, আনডিসপিউটেড লিডার সেই সময়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ম্যান্ডেট ছিল, একমাত্র ব্যক্তি যার ম্যান্ডেট ছিল স্বাধীনতা ঘোষণা করার, এবং 26শে মার্চে উনি স্বাধীনতা
ঘোষণা করলেন, রাইট? যখন পাকিস্তানের নিজস্ব আর্মি যখন তার নিজের জনগণের উপরে অ্যাটাক করে বাই অপারেশন অফ ল, অলরেডি কিন্তু তারা যুদ্ধ ডিক্লেয়ার করলো। হ্যাঁ, তখন উই হ্যাভ দ্য রাইট টু প্রোক্লেম আওয়ার ইন্ডিপেন্ডেন্স, রাইট? এবং সেটা কে করতে পারে? যে কোনো কেউ করতে পারে না, রামশান মধু সেটা ডিক্লেয়ার দিতে পারে না। এটা ডিক্লেয়ার দিতে পারে আনডিসপিউটেড লিডার। সো বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা করলেন, স্বাধীনতা ঘোষণা করলে কিন্তু একটা রাষ্ট্র জন্ম হয় না। তারপরে অলমোস্ট 2 উইকস, এটা 26শে মার্চ, তারপরে 10ই এপ্রিল, নেক্সট ডেট, সেদিন এই স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে কনসালটেশন করলো যারা আপনার ইলেক্টেড নির্বাচিত প্রতিনিধিগণ, তারা একে অপরের সঙ্গে সবাই মত বিনিময় করলো এবং তারা তাদেরকে রূপান্তরিত করলো একটা গণপরিষদে। মানুষের ইচ্ছা, জনগণের ইচ্ছা সবচেয়ে উপরে। সবার উপরে। তো সেটাকে ভিত্তি করে তারা ডিক্লেয়ার করলো বাংলাদেশ অ্যাজ পিপলস রিপাবলিক। রিপাবলিক অফ। হ্যাঁ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এবং পিপলস দেখবেন একটা এস আছে। সাধারণত ইংরেজিতে পিপল বললেই কিন্তু প্লুরাল হয়, এস কেন আছে? এসটা থাকে বিকজ দেয়ার মেনি পিপলস, উপজাতি আছে, আপনার বিভিন্ন ধর্মের মানুষ আছে, হ্যাঁ, বিভিন্ন গোষ্ঠী ধর্ম আছে, ক্রিস্টিয়া গোষ্ঠী হ্যাঁ, আছে। বিভিন্ন ধরনের মানুষ আছে। সো পিপলস ইন দ্যাট সেন্স, ইটস এ লিগাল টার্ম, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট তা হলো যে 26শে মার্চ থেকে এটা এফেক্টিভ বলে গণনা হবে, আইনের কোনো ফাঁক রাখা হলো না। ওকে, সো এটা হচ্ছে আমাদের আহ, রাষ্ট্রের জন্ম সনদ। একটা জাতির কিন্তু জন্ম একবারই হয়, বারে বার হয় না। আপনার আমার যেমন এই জীবনে একবারই জন্ম হয়েছে, আমরা তো আবার জন্মগ্রহণ করতে পারবো না। সো যারা এখন এই প্রক্লেমেশনের কথা বলছে, তারা কি কথা বলছে? এটা কি সম্ভব নাকি আবার জন্ম হওয়া? তারা যদি নতুন কোনো রাষ্ট্র করতে চায় খেলাফত স্টাইলে, এটা তো বাংলাদেশের ভেতর থেকে করা সম্ভব না, এটা রাষ্ট্রদ্রোহী। এবং আমাদের সার্বভৌমত্ব যারা প্রশ্ন করে, এটা একটা পিনাল কোডের অপরাধ, সেই অপরাধ সংঘটিত হয়েছে, সেটা হচ্ছে একটা। আর সরকারের পক্ষ থেকে যেটা বলছি যে একটা সংবিধান কমিশন তৈরি করা হয়েছে, এটা তো তাদের এখতিয়ার বহির্ভূত। বিকজ এই এই সংবিধানটা হচ্ছে, আমরা যখন 72-এর সংবিধানটা পেয়েছি, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা আছে দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম, এই একই কথা প্রতিধ্বনি হয়েছে 7-এর অনুচ্ছেদে 72-এর সংবিধানে, যে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। অর্থাৎ আপনি আমি বুঝছো? আমরা সবাই হচ্ছে মালিক পক্ষ, আমরা হচ্ছে মালিক পক্ষ। তো মালিক পক্ষকে এখানে বেদখল করে তারা একটা থিওক্রেসি বা একটা খেলাফত স্টাইলে কিছু একটা করতে চাচ্ছে। হ্যাঁ, সো এটা সাধারণ মানুষকে ধোকা দেওয়ার একটা পায়তারা। সো এখন এই সংবিধান যে কমিটি করা হয়েছে এবং আম, আমাদের যেহেতু সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান। সো এই সকল ক্ষমতার মালিক জনগণ, এই সার্বভৌমর ক্ষমতা কিভাবে প্রয়োগ হবে বা হবে না, সেটা জনগণ এই সংবিধানের মাধ্যমে বলে দিয়েছে। সো সেই জন্য সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, কারণ সকল ক্ষমতার মালিক জনগণ। এনি আদার ল যদি এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় বা অসামঞ্জস্য হয়, তাহলে যতটুকু অসামঞ্জস্য ততটুকু এটা অটোমেটিক্যালি বাতিল, ভয়েড, নাল এন্ড ভয়েড। ওকে, সো এই সংবিধানে কিন্তু বৈষম্যর কথা, বৈষম্য বিরোধী সংবিধান এটা। আর্টিকেল 27, 28 এবং পার্টলি 29ও বলা যায় যে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে এই সংবিধান। তো এখানে এটা তো, আমি যখন বৈষম্য বিরোধী আন্দোলন করি, আমার পরম শক্তি আমি পাই এই সংবিধান থেকে। তো যারা লিপ সার্ভিস দিচ্ছেন বৈষম্য বিরোধী, তারা যেখান থেকে শক্তি পাওয়ার কথা, সেটাকেই তারা কিভাবে আক্রমণ করে? এটা তো স্ববিরোধী অবস্থান। এখন এই সরকার ওথ নিয়েছে সংবিধানের উপরে হাত রেখে, টু আপহোল্ড, ডিফেন্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন।
ইয়েস। সেই সরকার, আনইলেক্টেড সরকার, আহ, সংবিধান আহ, আহ, আপনার আহ, সংযোজন, পরিমার্জন বা আপনার বাতিল, এগুলো তো প্রশ্নই আসে না। তারা কিভাবে করবে? কারণ তাদের হায়ার কি আছে তো, তাদের জন্ম হয়েছে সংবিধানের ভিত্তিতে। তো তারা কিভাবে একটা কমিটি করে যেটা হচ্ছে সংবিধানকে অ্যামেন্ড করবে বা রেকমেন্ডেশন দেবে অ্যামেন্ড করার? রেকমেন্ডেশন কাকে দিবে? এই সরকারকে। এই সরকার তো এখতিয়ার নেই সংবিধান অ্যামেন্ড করার বা সংবিধানকে ফেলে না। দেওয়ার। সংবিধান ফেলে দিলে তো তারাই, তাদেরই অস্তিত্ব থাকে না, কারণ তারা শপথ নিয়েছে এই সংবিধানের উপরে ভিত্তি করে। সো এই যে কমিটিটা করা হয়েছে, আমি মনে করি এই কমিটিটা একটা কো ওয়ারান্টর কেস হতে পারে 102 এর অনুচ্ছেদে, যে তাদের কোনো এখতিয়ার নাই এখানে কোনো কিছু বলার এবং করার। কারণ এই রেকমেন্ডেশন তারা দেয়ার কে? এবং এই কমিটিতে কোনো সাংবিধানিক এক্সপার্টই নাই। সো এখানে আপনি আমি আমরা তো সবাই, যদি সংবিধান অ্যামেন্ড করতে হয়, আমরা তো সুপারিশ করতে পারি, এবং এটা অ্যামেন্ড কে করতে পারে? একটা নির্বাচিত সরকার, এবং সিম্পল মেজরিটি দিয়েও পারবে না। পার্লামেন্টে যখন 2/3 মেজরিটি দিয়ে একটা নির্বাচিত সরকার কেবল এই সংবিধান অ্যামেন্ড করতে পারবে, সেটাও জনগণই বলে দিয়েছে। এই সংবিধানের মাধ্যমে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের মাধ্যমেই জনগণ বলে দিয়েছে। এনারা কারা? এনারা ট্যাক্স পেয়ারের টাকা অপচয় করে এরকম কমিশন করা, এবং কমিশন রেকমেন্ডেশন দেবে। এই রেকমেন্ডেশন কে নেবে? কোনো ইলেক্টেড সরকার কি চেয়েছে সেরকম রেকমেন্ডেশন? কেবল তো তারাই এটা অ্যামেন্ড করতে পারে। এবং ফিউচার পার্লামেন্ট কি করবে না করবে, ভবিষ্যৎ পার্লামেন্ট, তাকে তো এখন আমি গদিতে বসে তার হাতটা আমি বেঁধে দিতে পারবো না। এটা তো সম্ভব না, কেউ পারবে না। ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে কি করবে না, এটা কেবলমাত্র তাদের একান্ত এখতিয়ার। এখানে বাইরের থেকে কেউ তো ডিকটেট করতে পারবে না। তাহলে যে ট্যাক্স পেয়ার টাকা অপচয় হচ্ছে, তারা আপনার এই রিফর্মের নামে কালক্ষেপণ করছে। ইলেকশন হোল্ড করার জন্য তো এটা প্রয়োজন না। সো এটা আমি এবং এটা একটা চমৎকার মামলা হবে, একটা কো ওয়ারান্টর মামলা, বিকজ এই কমিটির কোনো লিগাল অথরিটি নাই। সেকেন্ড, আপনার যে কথাটা, এই ছাত্ররা আপনি বলছেন, রাইট? এবং কথায় কথায় আমরা শুনছি ছাত্র জনতা, এবং এই শহীদ মিনারে গিয়ে তারা একটা ডিক্লারেশন দিতে চাচ্ছে। এখানে আমার অনেকগুলা একটা একটা করে বলবো। প্রথমে হচ্ছে ছাত্র জনতা। এটা কি আমাদেরকে প্রতারণা করা হচ্ছে? এটা কি একটা ভুয়া টার্ম ইউজ করা হচ্ছে? কারা ছাত্র? যারা নিজেদেরকে দাবি করছেন সমন্বয়কারী, তারা কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, বা স্কুলে? তারা কি এখনো শিক্ষানবিশ? যদি শিক্ষানবিশ না হয়ে থাকে, যদি তারা কোনো ছাত্র না হয়ে থাকে, তাহলে কেন প্রতারণা করছে জনগণের সঙ্গে বাই সেইং যে আমরা ছাত্র? রাইট? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, জনতা কোথায়? কোন জনতা? তারা কি কোনো জনতার প্রতিনিধিত্ব করে? আপনি আমি জনতা, বৈষম্য বিরোধী আমরা সকলে। আমরা যারা 72-এর সংবিধানকে বিশ্বাস করি, আমরা যারা মৌলিক অধিকারে বিশ্বাস করি, প্রতিদিন দৈনন্দিন আমি যুদ্ধ করি আদালতে গিয়ে, বৈষম্য বিরোধী যুদ্ধ করি, এবং এই যুদ্ধেও আমরা শরিক ছিলাম। আমরা পরিষ্কারভাবে বলেছি আদালতে, যেটা একটা বৈধ প্ল্যাটফর্ম, আদালতে গিয়ে আমরা বলেছি যে মুক্তিযোদ্ধারা কোনো অনগ্রসর গোষ্ঠী নয়। আমাদের সংবিধানে, 72-এর সংবিধান যেটা প্রণয়ন করেছিল, তারা এই অ্যাফার্মেটিভ অ্যাকশন, কোটা বা আপনার পজিটিভ ডিসক্রিমিনেশন, যেই টার্মে ইউজ করেন না কেন, তারা এটা সীমাবদ্ধ রেখেছিল অনগ্রসর গোষ্ঠী সমাজের এবং নারীদের জন্য। কারণ ঐতিহাসিক কারণে, সামাজিক কারণে কিছু অনগ্রসর গোষ্ঠী আছে আমাদের সমাজে, যারা আপনার ইকুয়াল অপরচুনিটি পায় নাই, এবং নারীরা বিশেষভাবে, তাদেরকে শিক্ষার আলোয় তো তাদেরকে দেখতে দেওয়া হতো না। মুক্তিযোদ্ধাদেরকে যারা সংবিধান প্রণয়ন করেছেন, তারা কখনোই অনগ্রসর গোষ্ঠী হিসাবে দেখেন নাই 72-এর সংবিধানে। তারা তাদেরকে কখনোই, এটা আপনার অবমাননা মুক্তিযোদ্ধাদের জন্য। এবং আমি বলবো, এবং আমার সাথে অনেকেই একমত, যে আমাদের যারা মুক্তিযুদ্ধে, তারা আমাদের রাষ্ট্রের অগ্রগামী সৈনিক, তারা কখনোই অনগ্রসর নয়।
এবং এই মামলায় সরকার আপিল করেছিল, এবং আমরা যুদ্ধ করেছি একটা বৈধ প্ল্যাটফর্মে। সো রাস্তায় যে ঘটনা হয়েছে সেটা আমার কাছেও আশ্চর্য লেগেছে, কারণ সেখানে আওয়ামী লীগ বিরোধিতা করেছে, আওয়ামী লীগের সঙ্গে আমরা দেখেছি একটা সংঘর্ষ হয়েছে, কিন্তু সরকার কিন্তু এটাকে অ্যাপিল করেছে, রাইট? সরকারও কিন্তু আওয়ামী লীগেরই সরকার। ওকে, সো বৈষম্য বিরোধী আন্দোলন এটা তো কারো মনোপলি না। না। যারা বৈষম্যের কথা বলছে এটা এটা মনোপলি তারা কোথায় পেলো, কেমন করে পেলো? আমি আমি 30 বছর এগুলো নিয়ে লড়ছি, আমার পিতারা তো আরো অনেক আগের থেকে। পাকিস্তান থেকে বাংলাদেশের জন্মই হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে, রাইট? এটা তো নতুন কিছু না, এরকম কিছু না। এটা তো আকাশ থেকে আসে নাই। এটা অনেক দিনের চলমান গঠনমূলক একটা আন্দোলন। এখানে এটা ডিস্ট্রাকটিভ কিছু না। এটা সব সরকারের বেলায় এটা কম বেশি হয়েছে, রাইট? এখানে আমরা দেখেছি অনেক ছাত্রছাত্রী, বলা হচ্ছে আহ, সরকার কর্তৃক বা পুলিশ কর্তৃক আহ, মারা গেছে, খুন করা হয়েছে। এখানে রাবার, আমরা দেখেছি আবু সাইদের ওখানে রাবার বুলেট ইউজ করা হয়েছে। সো সে রাবার বুলেটে মারা গেছে না কিভাবে মারা গেছে, তার একটা জখম আমরা দেখেছি ঘাড়ের পিছনে হয়েছিল, যেখানে রক্ত ঝরছিল। কিন্তু আবু সাইদকে যদি গুলি করা হতো, সে কিন্তু সেখানেই লুটিয়ে পড়তো 2-3 ফিট পিছনে গিয়ে, এবং তার শরীর থেকে রক্ত ঝরতো। সেটা আমরা দেখিনি। তো এগুলো তো তদন্তের প্রয়োজন। আমরা আরো যেটা দেখেছি যে স্নাইপার দিয়ে শিশু হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে। এই স্নাইপাররা কারা ব্যবহার করেছিল? তো এই আন্দোলনের ভিতরে লুকন্ত ছিল কিনা কিছু সিনিস্টার ফোর্স, হ্যাঁ, হ্যাঁ, যারা এবং আওয়ামী লীগ সরকার তখন তদন্ত কমিশনও গঠন করার কথা বলছিল, আসলে কি হচ্ছে এটা। এবং শেখ হাসিনা বাইরে থেকে জাতিসংঘকে বলছিলেন যে আপনারা কেউ এসে দেখেন, যে আপনারা তদন্ত করেন, হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু এটাকে হচ্ছিল। হয়তো হয়তো এটাকে আরো অন্যভাবে হ্যান্ডেল করা যেত। হ্যাঁ, এগুলো এখন আপনার কি হতে পারতো আমি কি জাস্ট বলছি যে হ্যাঁ, ওখানে তখন কি কারেক্ট, হচ্ছিল এটা। ইউর কারেক্ট, ইউর অ্যাবসলিউটলি কারেক্ট। সো এইগুলা কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবং পরে কিন্তু আম, সরকার এই বৈষম্য বিরোধী আন্দোলনের দাবি মেনেও নিয়েছিল। আপনার মুক্তিযোদ্ধারা অগ্রগামী সৈনিক, তারা এরকম অনুদানের জন্য কিন্তু মুক্তিযুদ্ধ করেনি। এটা তাদের প্রতি অবমাননা যে নারী এবং অনগ্রসর গোষ্ঠীর জন্য আপনার কোটা থাকবে। নারীদের কোটা কেন নিয়ে গেল অ্যাপেলেট ডিভিশন? এটা নিয়ে তো কোনো নারীদের জন্য শুনানি ছিল না। হয়নি, এটা নিয়ে কোনো শুনানি হয়নি, এটা কোনো ইস্যুই ছিল না। জাস্ট স্যাক্রিফাইস দ্য উমেন। হ্যাঁ, সো সেটা আমার মনে হয় এই জাজমেন্টটা আমরা কোনো এক সময়, অ্যাপ্রোপ্রিয়েট সময়ে আহ, এটাকে রিভিউ করা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই রিভিউ হবে, হ্যাঁ, কারণ আমার মনে আছে আন্দোলনের সময় নারীরাই আবার বলতেছে আমরা কোটা চাই না, কোটা চাই না। আপনার সো কোন, মেনি থিংস আপনার হ্যাপেন নারী চায় কি, ডিউরিং। একটা বিশেষ নারী বা বিশেষ গোষ্ঠীর নারী চায় কি চায় না, ওরা তো চায় না, প্রাসঙ্গিক তা না। দিয়ে তো এটা তো প্রাসঙ্গিক না। অপ্রাসঙ্গিক অবভিয়াসলি। সে হ্যাঁ, নিতে না চাইলে সে নেবে না। রায়টা থাকা সত্ত্বেও কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী মেনে নিয়েছিলেন। হ্যাঁ, একটা আমরা সমঝোতার দিকে দেখছিলাম। কিন্তু এখানে তারা এক দফায় চলে গেল, এবং তার সাথে একটা সিনিস্টার ফোর্সও ছিল, যে সরকার পতন। সরকার পতন কিন্তু গণতন্ত্রে হতেই পারে, সরকার আসবে যাবে, তাই বলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে তা তো না। সরকার আর রাষ্ট্র এক জিনিস না। আমার সংবিধান হচ্ছে রাষ্ট্র কাঠামোর একটি মূল নথি। একটা কোম্পানি যেরকম মেমোরান্ডাম এন্ড আর্টিকেল থাকে, এটা একটা রেজিস্টার্ড থাকে, আমার রাষ্ট্র কিন্তু একইভাবে একটা কোম্পানি যেরকম একটা জুরিস্টিক পার্সন, তাকে আপনি তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন, ইট ক্যান সু অ্যান্ড ইট ক্যান বি সুড। একটা রাষ্ট্র কিন্তু সেরকম একটা জুরিস্টিক পার্সন। As an artificial juristic person, it is a member of the family of nation. এবং আমার স্বাধীনতার ঘোষণাপত্রে, যেটা আমার পিতা রচনা করেছেন, সেখানে আহ, বলা আছে যে আমরা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের আহ, একটা মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ নেশন হিসেবে আমাদের উপরে যে দায়িত্ব বর্তাবে সেটা আমরা গ্রহণ করছি। ওকে, সো ইটস এ বিউটিফুল ডকুমেন্ট। সো সেটার ভিত্তিতে আমাদের জন্ম হয়েছে। এখন এই যে আপনার এই ছাত্রদের কথা বলছেন, আমি তো প্রথমে প্রশ্ন করছি এরা ছাত্র কোথায়, এবং জনতা তো আমরা, আমরা তো তাদের সাথে নাই। বেশিরভাগ যারা সত্যিকার ছাত্রছাত্রী তারাও তাদের সাথে নাই।
তাদেরকে সঙ্গে প্রতারণা হয়েছিল, আমাদের সকলের সঙ্গে প্রথমে প্রতারণা হয়েছিল, তাদেরকে ছাত্র বলে দাবি করে সমন্বয়করা। কিন্তু তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে কিনা এটা হচ্ছে আমাদের কাছে এখন প্রশ্ন। তারা কি কোনো উদ্যোক্তা? তাদের রুজি রোজগার কিভাবে হয়? তারা হালাল রোজগার কি আদৌ করেন? তারা কি কোনো চাকরি করেছেন কখনো? তাদের কোনো অভিজ্ঞতা আছে? জীবন যুদ্ধে তারা কি নেমেছেন? তাদের সংসার কিভাবে চালায়? তাদের কি আহ, ছাত্র না হলে তাদের কি সংসার করছে? তাদের কি স্ত্রী সন্তান আছে? নাকি তারা আহ, বাবার হোটেলে বা মার হোটেলে আছে? হালাল রুজি রোজগার কি মাকে কখনো তারা খাইয়েছে? তাদের অভিজ্ঞতা কোথায়? ডিড দে এভার হোল্ড এনি জব? নাকি তারা বেকার? কিছু সংখ্যক বেকার যুবক যাদের কোনো অভিজ্ঞতা নেই, কোনো অফিসে কাজ করেনি, একটা অফিসের কেরানিরও কাজ করে নাই, যাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদেরকে আপনি বসিয়ে দিলেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। হাউ ইজ দিস পসিবল? সো নো এক্সপিরিয়েন্স হোয়াটসোএভার। এবং যারা আহ, শিক্ষার্থী, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতিটা বলে আমরা গুরুজনকে সম্মান করি, স্পেশালি শিক্ষকদেরকে সম্মান করতে আমরা শিখেছি। এরা গিয়ে শিক্ষকের গায়ে হাত তুলছে, তাদেরকে লাঞ্ছনা করছে। অনেকে বলছে বেয়াদবের পোলাপানরা বেয়াদবের হাড়ি। এবং শুধু এখানে তো বেয়াদবি না, তারা এখানে রীতিমতো ক্রিমিনাল অফেন্স গঠন করছে, অফেন্স জুতোর করছে। মালা পরাচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে। হ্যাঁ, এবং তাদেরকে আপনার কিল ঘুষি থাপ্পড় দিচ্ছে, মানে ইটস আনথিঙ্কেবল। লাঞ্ছনা করছে। আম, সুপ্রিম কোর্টে গিয়ে আপনার আইনজীবীদের গায়ে হাত তুলছে, জাজদেরকে কোয়ার্স করছে পদত্যাগ করতে হবে, কামড়ায় কামড়ায় ঘুরছে। এবং সেটা প্রকাশ্যে দিবালোকে সরকারের চোখের সামনে হচ্ছে। সরকার এত অ্যারেস্ট করছে, এত মামলা করছে, কিন্তু এদের এগেনস্টে এই সমস্ত আপনার আহ, অপরাধ গঠন করা সত্ত্বেও কোনো অ্যাকশন বা মামলা আমরা এখনো পর্যন্ত দেখছি না। না। এটা তো বিশাল বৈষম্য, বিশাল বৈষম্য। এটা অপরাধ করছে। এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতি অলরেডি উদ্যোগ নিয়েছেন, যে ধরনের জাজদের বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল উনি অলরেডি চালু করেছেন। আমাদের আস্থা আছে প্রধান বিচারপতি, এটা একটা জুডিশিয়াল, একটা বিচার বিভাগ, একটা ডেলিকেট অর্গান। এখানে গিয়ে যারা বিচার প্রার্থী নন, আপনি হম্বিতম্বি করছেন, আপনি পেশি শক্তি দেখাচ্ছেন, জাস্ট বুলিজ, লাইক স্কুল বয় বুলি। They're just bullying. এবং I'm not impressed, you're not impressed, none of us are impressed by this so-called bullying tactics. তাদের তো moral courage নাই to face on battle. আসো আমরা ব্যাটল করি যুক্তি তর্ক দিয়ে, বৈধ বিষয় নিয়ে। যে কাজটা তোমরা করছো এটা বৈধ কিনা? তুমি শাসাচ্ছ কেন? কথায় কথায় মানুষকে ভয় দেখাচ্ছ, শাসাচ্ছ। কোয়ার্সিভ মেজার, ভীতি, আপনার এখানে ব্ল্যাকমেল, যে তুই কর আদারওয়াইজ তোর খবর আছে। হ্যাঁ, আমি, এটা তো রাষ্ট্র পরিচালনা। এখানে অনেকে বলছে এটা অন্যায় আবদার। কিছুদিন পরে অন্যায় আবদার সচিবালয়ে গিয়ে আমরা পরীক্ষা দেব না, পরীক্ষা ছাড়া আমরা পাশ করব। আমাদেরকে পাশ করিয়ে দিন। হ্যাঁ, এবং সরকার সেই অন্যায় আবদার মেনে নিচ্ছে। এটা কি বৈষম্য না? যারা খেটে, যারা আসল ছাত্রছাত্রী, যারা খেটে পরীক্ষা দিয়ে পাশ করেছে, এটা তাদের প্রতি কি এটা আপনার অন্যায় করা হলো না? এটা বৈষম্যসুলভ না? বেসিক্যালি আপা, বৈষম্য বিরোধী এগুলা এখন তো বোঝাই যায় যে ইট ওয়াজ দেয়ার স্ট্র্যাটেজি, মানে একের পর এক একে আদারস মেনে নেওয়ার পরে এক দফা তো বোঝাই যায়। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা সংবিধান নিয়ে বলতেছে, এবং সবচেয়ে যেটা অ্যালার্মিং আমার কাছে লাগে, অনেক সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আছেন যারা এখন কথা বলছেন, প্রায় তারা বলেন সংবিধান, সংবিধানের আন্ডারে তো এটা করতে পারবেন না, আপনারা সংবিধান ফেলে দেন, বিপ্লবের পরে সংবিধান ফেলে দেওয়া যায়। এই যে কথাগুলা, এইগুলার মানে আপনার ম- একজন বিশেষজ্ঞ হিসেবে, আইনি মানুষ হিসেবে আপনি ইটস এটাকে কেমন করে? ফার্সিক্যাল। ফার্সিক্যাল, আপনি বোধহয় এই যে পার্সিবল। সোশ্যাল মিডিয়াতে তারা যে প্রক্লেমেশন দেবে ওইটা বোধহয় কপি পেয়েছেন না? ইটস অ্যাবসলিউটলি ফার্সিক্যাল। নট অনলি ইয়েস, ইটস ব্যাড ইয়েস। ইংলিশ, হ্যাঁ, আপনার স্টেট স্পন্সার্ড ক্যাপিটালিজম, আমি কি বলছে না বলছে।
আম, ছাত্ররা যারা পড়াশোনা করে, দে শুড বি এবল টু ইমপ্রেস আস, সো উই আর প্রাউড অফ দেম। তাদের একটা লিখিত যেই প্রক্লেমেশন বলছে, এটা আমার পিতার লেখা যে দলিলটা বাংলাদেশের জন্ম সনদের একটা তারা নকল করেছে। ইটস সাচ এ ব্যাড আপনার প্লেজারিজম। হ্যাঁ, এটা আপনার ওই ওয়ারেস ওয়ারেস দিয়ে যেহেতু যেহেতু দিয়ে শুরু করে তারপর সেহেতুতে তারা যেতে চেয়েছে। এবং এটা খুবই দুঃখজনক, কারণ আমাদের এই স্বাধীনতার যে ঘোষণাপত্র, কসোভো যখন স্বাধীনতা পায়, স্বাধীনতা নিজেরা এরকম ইউনিল্যাটারাল ডিক্লারেশন দিয়ে করে, তখন এটা ইউএন জেনারেল অ্যাসেম্বলির কাছে গিয়েছিল, তাদের ওটা বৈধ কি বৈধ না, ইউএনজিএ এটাকে পাঠিয়েছিল আন্তর্জাতিক আদালতে। আন্তর্জাতিক আদালত আমাদের এই স্বাধীনতার ঘোষণাপত্রকে বাটখারা হিসেবে ধরলো এবং বলল কসোভোর এই স্বাধীনতার ঘোষণাপত্র এটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের মডেল ল, এটার সঙ্গে যদি মিল থাকে তাহলে কসোভোরটা বৈধ। দেখেন আমরা আন্তর্জাতিক আইনে কিভাবে বাংলাদেশ একটা আপনার উপমা এবং প্রেসিডেন্ট তৈরি করেছে। সেখানে আমাদের দেশের এই সো কল্ড, এটা তো ছাত্র না, বেকার যুবক বলতে পারেন, তারা এই এই আপনার যে কাজটা করে নিয়ে এসেছে, সেটা তো এই 123 ধারার পিনাল কোডের অপরাধ। কারণ তারা এই স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে তারা চ্যালেঞ্জ করছে, এটা রাষ্ট্রদ্রোহী শামিল। আমার যেটা মনে হয় তারা তো আম, যেটা তারা চাচ্ছে আলটিমেটলি, যে মালিক পক্ষকে হটিয়ে দিয়ে তারা রাষ্ট্র দখল নেবে, অর্থাৎ সকল ক্ষমতার মালিক জনগণ, এটাতেই তারা বিশ্বাস করে না। এবং তারা এখানে একটা খেলাফত থিওক্রেসি কিছু বসাতে চায়, যারা ঐশ্বরিক ক্ষমতায় শোষণ শাসন করবে। আহ, এবং এইটা এইটা হচ্ছে আপনার আহ, আহ, জামাত, হেফাজত, আপনার হিজবুত তাহরীরেরও একটা গঠনতন্ত্র এবং একটা বাংলাদেশের সংবিধান আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তারা আমার রাষ্ট্রের সংবিধান মানে না। এবং জামাতের মানে না। জামাতের বৈধতা নিয়ে একটা বৈধ রাজনৈতিক দল নিবন্ধন পেতে পারে কি পারে না, ভোট করতে পারে কি পারে না, এটা নিয়ে আমি একটা মামলা করেছিলাম এবং সেখানে তারা হেরে গেছে। এবং এখন তারা অ্যাপিলেট ডিভিশনে গেছে ওই মামলাটা আবার শুনানি করার জন্য। এবং বিগত সরকার যখন জামাতকে ব্যান করেছিল তখন ওই মামলার রেফারেন্সটা ছিল। কারণ তাদের গঠনতন্ত্র কখনোই আমার সংবিধানের স্ক্রুটিনিতে, সংবিধানের বাটখারায় টিকবে না। কারণ পার্লামেন্টের আইন করার ক্ষমতা আছে, এটাই তারা অস্বীকার করে। তো সেই জন্য তারা চাচ্ছে সংবিধানটাকে উড়িয়ে দিতে। সংবিধান না থাকলে তো সরকার থাকবে না, আর্মি থাকবে না, পুলিশ থাকবে না, আদালত থাকবে না, সুপ্রিম কোর্ট থাকবে না। তারা কি একটা ভিজিল্যান্টি তৈরি করতে চাচ্ছে একটা ভ্যাকুমে? আই মিন, হ্যাভ দে থট ইট থ্রু? বিকজ একটা জিনিস ভাঙা খুব সোজা, বাট গড়া কিন্তু অনেক কঠিন। সমন্বয়কারীর মেজরিটি আমি শুনলাম আপনাদের বিভিন্ন টক শোতে, সোশ্যাল মিডিয়াতে আমি শুনছি যে তাদের মেজরিটি 100-র উপরেই নাকি তারা হচ্ছে শিবিরের ছেলেরা। সো এটা কিন্তু তারা প্রতারণা করেছে, যেমন ছাত্র পরিচয় দিয়ে প্রতারণা করেছে, একইভাবে তারা কিন্তু গোপন করেছে যে তারা শিবিরের আহ, আপনার মেম্বার। এটাও কিন্তু প্রতারণা, এবং আসল ছাত্ররা কিন্তু তাদের সাথে নাই। সো এই ন্যারেটিভটা আমার মনে হয় চেঞ্জ করা খুবই প্রয়োজন, যে ছাত্র জনতা বলা হচ্ছে, এখানে জনতাও কেউ নেই, ছাত্র কেউ নেই। ছাত্র কেন? বিএনপি একটা বৃহত্তর দল, বিএনপি কিন্তু এই ঘোষণার তারা যে দিতে যাচ্ছে এটার সাথে তারা নেই। বিএনপি না। মনে করেন এখন 38-39% ভোট তাদের। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগেরও 38-40% ভোট। এই দুই দল কিন্তু এই ঘোষণার সঙ্গে তো তারা নাই, তারপরে তো ছোটখাটো দল আছে, তারাও কেউ নাই। তো আমরা তো ওভার 80% অফ জনগণ দেখছি তাদের সাথে নেই। তাহলে তাদের সাথে আছে কারা, কোন জনতার তারা কথা বলছে? আমরা নিজেরা আসলে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে সার্টেন পিপল, এটা আমি আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে এই যে সমন্বয়ক যারা, যাদেরকে আমরা বলি বা ওরা যাদেরকে নিজের বৈষম্য বিরোধী ছাত্র বা যেটাই বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, তাদের সাথে এই সরকারের তো একটা বন্দোবস্ত আছে। আমার আপনি ঠিকই বলেছেন, এটা প্রতীয়মান সেটাই মনে হচ্ছে, কারণ এই সরকারের সাথে মেজর দলগুলা নেই। তো এই সরকারকে নেই। ভর করতে হচ্ছে মেজর যে দুটো দল প্লাস ছোটখাটো যে দলগুলা, অর্থাৎ যে দলগুলা জন্ম হয়েছে আমার দেশের মাটির থেকে, সেই কোনো দলই এই সরকারের সাথে নাই। তারা বলছে নেই। ইলেকশন দেওয়ার মানে জন্য যারা যাদের যেই যাদের দলগুলা, জনগণের ম্যান্ডেট আছে, রাজনৈতিক দলগুলো।
হ্যাঁ, যাদের জনগণের ম্যান্ডেট আছে। হ্যাঁ, আরেকটা, এর সাথে আরেকটা যুক্তি যোগ করেন। সেটা হচ্ছে যে দলগুলো আছে, আমি বলছিলাম অন্য দলগুলো যেগুলো জন্ম হয়েছে বাংলাদেশের মাটির থেকে। মাটি থেকে। জামাত বলেন এটা জন্ম হয়েছে ভারতে, এটার হেডকোয়ার্টার পাকিস্তানে। হিজবুত পাকিস্তানে। তাহরির, হ্যাঁ, হিজবুত তাহরির বলেন এটা মিডল ইস্টে। এদের এরা হচ্ছে ভিনদেশী। এদের ইসলাম এবং এই উগ্র ইসলামের সাথে আমাদের কৃষ্টি সংস্কৃতির কোনো মিল নাই। ঠিক আছে? কোনো এদের মিল নেই। জন্ম বাংলাদেশে না। এরা হচ্ছে মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন। সো এরা হচ্ছে ভিনদেশী মাল্টি ন্যাশনাল। যদি ষড়যন্ত্র বিদেশিরা করে থাকে, যেটা তারা দাবি করছে, তাহলে ষড়যন্ত্র তো তারা করছে। দে বিলং টু ফরেন এন্টিটিস, ফরেন অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার বাংলাদেশে না। সো জামাতের হেডকোয়ার্টার তো পাকিস্তানে, তার জন্ম হয়েছে ভারতে। বাংলাদেশিরা কি করছে? তারা তো বাংলাদেশ চায়নি। সো এখানে আপনার শিবির একটা, আপনার যেটা প্রথমে আপনাকে বলেছি, একটা জঙ্গি সংগঠন হিসেবে তারা আহ, স্বীকৃত ইউরোপে, বিভিন্ন আহ, দেশে, আহ, এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে এক যুগ ধরে বলছে যে আর্মস ক্যাডার, জঙ্গি সংগঠনের 10টার ভিতরে তারা হচ্ছে 3 নম্বর। আমরা যারা মেজরিটি, উই ডোন্ট কাউন্ট। যে রাস্তায় খালি আপনার লাফালাফি করলে আর গাড়ি পোড়ালেই তাদের ভ্যালু বেশি, আর আমরা যারা সাইলেন্ট মেজরিটি, যারা যুক্তি নিয়ে কথা বলছি, তাদেরকে কোনো সরকারই দেখে না, আমরা চোখে পড়ে না। এবং একইভাবে বর্তমান সরকারও একই কাজ করছে। যারা সাইলেন্ট মেজরিটি, তাদেরকে চোখে পড়ছে না। যারা অগ্নিসংযোগ করছে, যারা থ্রেট দিচ্ছে, যারা বুলি করছে, যারা রাস্তায় লাফালাফি করছে, লাইক বাঞ্চ অফ বাফুনস, তাদেরকেই সরকার খালি দেখছে। Instead of taking legal action against them, instead of containing them, a reign of terror and reign of chaos is being unleashed. প্রত্যেক দিনই খবরের কাগজ, মিডিয়া খুললেই হোয়াটসঅ্যাপে রিল আসছে, মানুষের লাশ আর লাশ আর লাশ। বিগত সরকার যদি স্বৈরাচার হয়ে থাকে, আপনার দর্শক শ্রোতাদেরকে আমি প্রশ্ন করছি, বর্তমান সরকারের মাত্রা, স্বৈরাচারী মাত্রা, আগের সরকার থেকে কম না বেশি? আর বেশি হয়ে থাকলে কয় গুণ বেশি? বৈষম্য যদি আগে হয়ে থাকে, বর্তমান সরকার এই 100 দিনের ভিতরে বৈষম্যর মাত্রা কতটুক বেড়েছে? এবং এখানে পিক এন্ড চুজ হচ্ছে কিনা? যারা ইনোসেন্ট তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে কিনা? আর যারা মামলা খাওয়ার যোগ্য তাদেরকে কোনো মামলা দেওয়া হচ্ছে না কেন? প্রেসিডেন্ট ব্যক্তি হিসেবে যেই হোক না কেন, কিন্তু উনি যখন প্রেসিডেন্ট হচ্ছেন, উনি কিন্তু সিম্বল অফ দ্য রিপাবলিক। হি রিপ্রেজেন্টস দ্য রিপাবলিক। এবং আমাদের আর্মি কিন্তু শপথ নিয়েছে আমাদের সংবিধান অক্ষুণ্ণ রাখার, টু আপহোল্ড, ডিফেন্ড এন্ড প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন। এবং এই রাষ্ট্র সিম্বলটাকে প্রেসিডেন্ট আমাদের। সো প্রেসিডেন্টকে যখন কেউ টেনে হেঁচড়ে নামাতে চাচ্ছে, এটা কিন্তু অফেন্স এগেনস্ট দ্য স্টেট। ইটস এ সিরিয়াস অফেন্স। 124 ধারার অপরাধ পিনাল করে এই সরকার পড়ে গেছে। এই আপনার জামাত, আর আপনার জঙ্গি, আপনার হিজবুত তাহরি, হেফাজত, এরাই কিন্তু এই উগ্র ইসলামিক গোষ্ঠীরা এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, রাইট? কিন্তু আমার মনে হয় সেটাও সাময়িক। এখানে আমি যেটা প্রশ্নটা করতে চাচ্ছি, যে এরকম কি যে প্রথমে যখন এই সরকারের 3 শিশু উপদেষ্টা সহ উপদেষ্টারা হলো, তারা খুব এইটা সবকিছু তাদের তাদের মেটিকুলাস প্ল্যানে তারা গেছে, কিন্তু এখন কি এরকম হয়েছে যে দুইটা গ্রুপের মধ্যে তাদের কোঅর্ডিনেশনটা ভেঙে গেছে? এখন তারা মানে সমন্বয়করা মাঝে, তাদের পিছনে যারা আছে তারা এক ধরনের গেম প্ল্যান তাদের, বা উপদেষ্টাদের সবাই সেম গেম প্ল্যানের মধ্যে নাই, এরকম কি মনে হয় যে আপনার আমি কিন্তু তাদেরকে এত তাদের ক্রেডিট মধ্যে? দিতে, তাদেরকে মাথায় তুলতে এবং তাদেরকে আপনার এত পাত্তা দিতে রাজি না, এবং মাথায় তুলতে রাজি না, রাইট? আমার মনে হয় বিগত সরকারের যে পতনটা হয়েছে, ডেফিনেটলি হুম। বৈষম্য আন্দোলন এটা অন্যভাবে হ্যান্ডেল করা উচিত ছিল সরকারের। কিন্তু আমি হুম। সেটা একমাত্র কারণ দেখি না। এখানে না। উজ্জীবিত অনেকগুলো কারণ আছে। এবং হুম। বিগত সরকারের, মনে করেন এই 15 বছরে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কতটুকু হয়েছে, এটা একটা বিশাল কারণ। তারপরে এখানে দুর্নীতির বিষয় ছিল, হ্যাঁ, এখানে অ্যাকাউন্টেবিলিটির বিষয় ছিল। সো কিছুটা কিন্তু ইমপ্লোশন ফ্রম ইনসাইড। আপনি দেখেন, হুম। আম, আহ, অনেক নেতাদের তো আমরা দেখতে পাচ্ছি না।
এরকম একটা যখন না, অবস্থা হয়, তখন কিন্তু রাজনৈতিক নেতারা যখন তাদের হাই মরাল থাকে, হাই মরাল গ্রাউন্ড থাকে, তারা কিন্তু ফেস করে, জেলও ফেস করে, রাইট? কিন্তু আমরা দেখছি সেটা আমরা দেখছি না। এবং লাস্ট মোমেন্টে যেটা হলো, আহ, আদৌ আমাদের আম, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র আছে কি নাই, এটা একটা বিশাল বড় মিস্ট্রি। এবং আম, উনি আহ, আরেকটা দেশে অনেকে বলছে পালিয়ে গেছেন, কিন্তু আমি কিন্তু দেখেছি যে সেনাবাহিনীর প্রোটোকলে প্রোটোকলে উনি 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 গেছে। আপা, আমরা আহ, অনেক কথা আপনার সাথে বললাম, আপনার কাছ থেকে জানলাম। সবচাইতে বড় ব্যাপার আমাদের দর্শকরা জানলো। আর বিশেষ করে সংবিধানের একদম খুঁটিনাটি অনেক আমরা আসলে উম, অনেক কথা বলি বাংলাদেশের, আমাদের সুযোগও কম হয়েছে। যে শিক্ষার ব্যাপারটা তো আগেও আপনি আমাদের আলোচনার মধ্যে তুলে এনেছেন, আমাদের যে বেসিক নলেজই যেখানে নাই, সেখানে আমরা সংবিধানের মতো এত গভীর একটা বিষয় বোঝার জন্য তো একটা নলেজ লাগে, যেটা আমাদের নাই। তো আমি মনে করি আমাদের যে যেসব ছেলেপেলেরা বা যারা রাস্তায় আজকে দাঁড়িয়ে কথা বলছে, ইভেন যারা এই যে উপদেষ্টা মন্ডলীর ভিতরে যারা আছে, সংস্কার করতে চাইছে, বিদেশ থেকে এসে তারা সংস্কার করতে বসে গেছেন, তারা আদৌ কতটা কেপেবল, এবল এনাফ টু ডু দ্যাট, সেটা, সেই প্রশ্নটা আসলে থেকেই যায়। একটা তো হচ্ছে কেপেবিলিটি, আরেকটা হচ্ছে প্রজ্ঞা, উইজডম, নলেজ, ইভেন নলেজ। কেপেবিলিটির ইভেন সঙ্গে নলেজ নলেজ। আছে। And to what extent, if at all any, do they have any insight, do they have any আপনার প্রজ্ঞা বা উইজডম? বিকজ তথ্য তো এক্স্যাক্টলি। আমাদের অনেক। তো এখন ইন্টারনেটে প্রতি মুহূর্তে যেই হ্যাঁ, টেরাবাইট তথ্য আসছে, হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে তথ্যটাকে রূপান্তরিত করা ইন্টু নলেজ। এবং নলেজ ইজ নট এনাফ, নলেজকে রূপান্তরিত করতে হবে টু উইজডম, প্রজ্ঞা। এবং সেটার জন্য অভিজ্ঞতা লাগে। হ্যাঁ, অফকোর্স। জাস্ট বুকিশ নলেজ দিতে হবে না। সো হবে না। এই অভিজ্ঞতা কোথায় এবং নলেজই বা তাদের কোথায়? এবং একজন উপদেষ্টা আপনার, যারা আমাদের ফ্রেন্ডলি রাষ্ট্র, যাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, হ্যাঁ, সেই সমস্ত রাষ্ট্র দখল করার হুমকি দিচ্ছে। দ্যাট ইজ ডিক্লারেশন অফ ওয়ার। অনেকে বলছে এটা বখাটে বেয়াদব, বাট মোর দেন দ্যাট দে আর কমিটিং সিরিয়াস অফেন্সেস। এবং রাষ্ট্রের এত বৈষম্য থাকতে পারে না। কারণ আর্মিও শপথ নিয়েছে আহ, এই সংবিধানকে অক্ষুণ্ণ রাখার, এই সরকার সেটা শপথ নিয়েছে। আর্মি এখন সিভিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে, 65 সিআরপিসি এবং 107 ধারায় তাদের কিন্তু ক্ষমতা আছে। তাদেরকে থানায় নিয়ে এসে একটা মুচলেখা বা বন্ড নেয়া, যে তোমরা এরকম কথাবার্তা বলবে না, দ্যাট ট্যান্টামাউন্টস টু অফেন্সেস এগেনস্ট দ্য স্টেট, এরকম তোমরা বলবে না। সেই মুচলেখা যদি তারা না মানে, তাহলে কিন্তু আর্মির 127, 128, 29, 130, 131 ধারায় সরাসরি আর্মি কিন্তু ছত্রভঙ্গ করতে পারে এই সমস্ত সমাবেশ, এবং তাদেরকে অ্যারেস্ট করতে পারে। এবং আমি মনে করি রুল অফ ল মানে কিন্তু এটা আর্মির করা কর্তব্য। অনেক ভাল লাগলো আপা, অনেক কথা আপনার কাছ থেকে জানলাম। সবচাইতে বড় কথা শেষে যে আপনি যে কথাগুলো বললেন, আসলে আমাদের করণীয় কি। আমাদের আর্মি আছেন, আমাদের সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আছে, সরকারের বডি আছে। এই যে একের পর এক আইন অমান্য করা হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে, আম, সংবিধানের কে অবজ্ঞা করা হচ্ছে, এর জন্য যে যথাযথ শাস্তি তাদের প্রাপ্য কিনা, এবং সেটাকে করলে ইমপ্লিমেন্টেশন সবাই যথাযথ কর্তৃপক্ষ করবেন কিনা, সেটা আপনারা বিবেচনা করুন, নয়তো কারণ নয়তো সময় চলে বিবেচনার যাচ্ছে। বিষয় না, আদারওয়াইজ আপনি লাই দিচ্ছেন, তাদেরকে মাথায় হ্যাঁ, তুলে দিচ্ছেন তাদেরকে এবং লাই আপনি দিচ্ছেন অবশ্যই। ইম্পিউনিটি এবং কালচার দেশের মানুষরা অ্যালাউ দিন করছেন। শেষে সাফারার হচ্ছে, দেশ হ্যাঁ, সাফারার হচ্ছে, এবং এটা তো আপনারা করতে পারেন না। আপনারা তো ক্ষমতায় বসেছেন জনগণকে প্রোটেক্ট করার জন্য, জনগণকে এরকম ভালনারেবল সিচুয়েশনের মধ্যে ফেলার জন্য নয়। আপনি মালিক দেশকে পক্ষকে বিপদে ফেলে দিচ্ছেন এভাবে। করতে জন পারেন। জন সালিভান তো অলরেডি আপনার আমরা যে কথোপকথন হয়েছে, আমরা প্রতীয়মান দৃশ্যমান যেটা, উনি তিনটা কথা বলেছে, যে এখানে গণতন্ত্র ল্যাকিং, মানবাধিকার ল্যাকিং, এবং মাইনরিটিদের উপরে উপদ্রব হচ্ছে, এই তিনটা তো। এবং বাংলাদেশকে আমরাও দেখতে চাই অ্যাজ এ প্রসপারাস নেশন। এবং আমাদের যারা উন্নয়ন
আহ, উন্নয়নকামী বন্ধুরা আছে, বিদেশি বন্ধুরা আছে, তারাও সেটা দেখতে চায়। আমাদের প্রসপেরিটি থেকে তো আমরা আজকে অনেক দূরে। লুক এট দ্য ইকোনমিক কন্ডিশন, এরকম কন্ডিশনে যেখানে আপনার হামলা মামলা হচ্ছে, ইজ দিস এন এনেবলিং কন্ডিশন ফর ইনভেস্টমেন্ট? কোনো ইনভেস্টমেন্ট তো হচ্ছে না। আর যারা আপনার বিনিয়োগ করবে তারা তো গুটিয়ে নিচ্ছে। আপনার আপনার দ্রব্যমূল্যর যে দৈনন্দিন প্রোডাক্ট, ইনফ্লেশন ডাবল ডিজিট ইন 100 days। সো এভাবে তো আপনার দক্ষতা কোথায় এখানে ইকোনমিটাকে আমার প্রসপারিটির দিকে নিয়ে যাওয়া? সো এটা আমরা শুনেছি এবং দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তার অফিসিয়াল সাইট থেকে। ইনফর্মালি যেটা আমরা শুনছি সেটা হচ্ছে যে অ্যালিজেডলি হি এক্সপ্রেসড সিরিয়াস কনসার্ন যে এখানে উপদেষ্টাদের ভিতরে জঙ্গি তৎপরতা চলছে এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করার পায়তারা হচ্ছে। সো এটা আমরা ইনফর্মালি, থ্রু দ্য গ্রেভ ভাইন, দিস ইজ হোয়াট উই হিয়ার, দিস ইজ অ্যালিজেডলি হোয়াট হি সেড টু দ্য চিফ অ্যাডভাইজার। তাদের আপনার এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য অবিসংবাদিত নেতা কোথায়? তৎকালীন বঙ্গবন্ধু ছিল ইলেক্টেড, আনডিসপিউটেড লিডার 7.5 কোটি মানুষের। ওয়ার ইজ দ্যাট? কে কে ডাক দেবে? দ্যাট ইজ অ্যাবসেন্ট। 2 নম্বর, তাদের ইলেক্টেড প্রতিনিধি কোথায়? একটা রাষ্ট্রের জন্ম একবারই হয়। একটা রাষ্ট্রের ভিতর থেকে সেই রাষ্ট্রই আবার জন্ম হতে পারে না। নতুন একটা কিছু যদি করতে যায় সেটা রাষ্ট্রদ্রোহী হবে। আমাদেরকেও 71-এ রাষ্ট্রদ্রোহী বলেছিল এবং বঙ্গবন্ধুর বিচার হচ্ছিল পাকিস্তানে রাষ্ট্রদ্রোহীর জন্য, কারণ পাকিস্তান আমরা ভেঙে ফেলেছিলাম, এটা অভিযোগ ছিল। কিন্তু সেটা আন্তর্জাতিক আইনে স্বীকৃতি পায় নাই, যেহেতু আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, আমাদের ইলেকশন হয়েছিল। এটা জাস্ট আমরা যুদ্ধ যুদ্ধ খেলি নাই, আমাদের রাজনৈতিক নেতৃত্ব ছিল। যে কথাটা আমরা ভুলে যাই বলতে, শুধু মুক্তিযুদ্ধ বলে মনে হচ্ছে আমরা খালি মারামারি করেছি। নো 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 নো, দেয়ার ওয়াজ এ গভর্নমেন্ট, এবং এই প্রথম গভর্নমেন্ট কন্টিনিউ করেছে 1973 পর্যন্ত, যখন আবার নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনের আগে পর্যন্ত এই প্রথম সরকার কন্টিনিউ টিল 1973। আমরা তো আমাদের মতো এই যে আপনি বলছেন, আমরা সবাই শুনছি, যারা জানেন তারা বলছেন। আমরা আশা করছি যে অচিরেই সবকিছু সবার শুভ বুদ্ধির উদয় হবে, সবকিছু ঠিক হবে। আপনার সাথে কথা বলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভাল লাগলো। আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা হয়তো আরেকবার আপনার সাথে বসতে চাই। আবার আমরা ওই বিষয়গুলো নিয়েও কথা বলবো, যেহেতু আপনি আইনের মানুষ, আপনি আইনি বিষয়গুলা অনেক ভালো জানেন। সংবিধানটা আপনার অনেক একদমই নখদর্পণে, সংবিধান বিষয় নিয়ে অনেক কিছু জানলাম। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। শায়লা, ইট ইজ বিন মাই অনার অ্যান্ড প্লেজার। আপনার প্রোগ্রামে প্রথম আসলাম এবং আপনাদেরও নবযাত্রা আমি জানি শুরু হয়েছে, এবং আপনাদেরকেও আমার অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা যে এরকম একটা সুন্দর উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। এবং আপনাদের যাতে জয় হয়, আহ, আর বাংলার জয়, জয় বাংলা। শুধু দর্শক শ্রোতা, আজকের মতো এ পর্যন্তই। আশা করি আজকে আমাদের তানি আপার কথা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমরা চলুন আরেকবার ভাবি, একটু চিন্তা করি আসলে আমরা কি করছি, আমাদের কি করা উচিত। আহ দিন শেষে এই দেশটা আমাদের, এই দেশটা আম, আমাদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে। এদেশের সংবিধান আমাদেরকে রক্ষা করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আমাদের প্রজন্মকে আমরা শিখাই, পড়াই, পড়তে দেই এবং সৃজনশীল করে তৈরি করি। ভালো থাকবেন। আপনাদের সবাইকে শুভকামনা। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।